যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে, হবেই হবেই দেখা, দেখা হবে বিজয়ে। কাজের আমরা যেটা জানবো সেটা হচ্ছে ট্রেনিং এর উদ্দেশ্য কি। এক নম্বর হচ্ছে জ্ঞান অর্জন করা, মানে কেন আমরা ট্রেনিং করতে আসলাম। যেহেতু আমরা 3 দিন ট্রেনিং করবো, তাহলে আগে ট্রেনিং এর ব্যাপারটা আমরা ক্লিয়ার হই নাকি, যে কেন ট্রেনিংটা করবো। এই কারণ না জানা থাকলে তাহলে ট্রেনিং আমার কাছে ভালো লাগবে না। ইয়েস আর নো? তাহলে প্রথম কথা হচ্ছে লেখালেখি পরে করেন, আগে মনোযোগ দিয়ে শুনেন। লেখার টাইম দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। লেখার টাইম দেওয়া হবে, শুধু মনোযোগ দিয়ে শুনেন। প্রথম কথা হচ্ছে জ্ঞান অর্জন করা। ট্রেনিং করলে আমার কি অর্জন হবে? জ্ঞান অর্জন হবে। কার সাথে কিভাবে কথা বলবো, কোন স্টাইলে কথা বলবো, টিচারের সাথে কিভাবে কথা বলবো, বন্ধুর সাথে কিভাবে কথা বলবো, এই ধরনের কিছু নলেজ আমার মধ্যে চলে আসবে। ঠিক কিনা বলেন? নাম্বার 2 যে উপকারটা হবে সেটা হচ্ছে তথ্য সরবরাহ করা। সঠিক তথ্য আমি জানতে পারবো এবং সেটা আমি সরবরাহ করতে পারবো। ঠিক কিনা বলেন? যেন আমরা অনেক সময় কোম্পানির নামটাই সঠিক বলতে পারি না। আমরা বলতে গেলে কি বলি, এমএক্সএন মডার্ন হার্বাল গ্রুপ, কিন্তু যখন আপনি এমএক্সএন উচ্চারণ করবেন তখন নামটা হবে এমএক্সএন মডার্ন হার্বাল ফুড লিমিটেড। আর গ্রুপ যখন উল্লেখ করবেন তখন সেটা বলতে হবে মডার্ন হার্বাল গ্রুপ, মডার্ন হার্বাল গ্রুপ। এই বিষয়গুলো কিন্তু আমাদেরকে মাথায় রাখতে হবে। তো ট্রেনিং করলে এই সমস্ত তথ্যগুলো কি আমরা জানতে পারবো। 3 নাম্বার যে উপকারটা হবে সেটা হচ্ছে মনোবল বৃদ্ধি করা। ট্রেনিং করলে প্রত্যেকেরই মনোবল বৃদ্ধি হয়। কি বৃদ্ধি হয়? মনোবল বৃদ্ধি হয়, সাহস বাড়ে। অনেক সময় কিন্তু আমরা ঝিমিয়ে পড়ি, দুর্বলতায় চলে আসি, ক্লান্তি হয়ে পড়ি, মানুষের বিভিন্ন ডিমোটিভেটেড আলোচনা শোনার পর আমরা নিজেরাই কি হয়ে যায়? ডিমোটিভেটেড হয়ে যায়। কিন্তু ট্রেনিং করলে আবার পুনরায় কি হয়? শক্তিটা তৈরি হয়, মনোবলটা তৈরি হয়। ঠিক কিনা বলে? কারণ কি আপনার চতুর্পাশে যারা আছেন তারা হচ্ছেন আপনার টিমটাকে গিলে ফেলার মতো পরিবেশ। আপনি একটা টিম দেখবেন, কিন্তু আপনি টিম দেখবেন একজন, আপনার আত্মীয় স্বজন প্রতিবেশী যারা আছে সবাই কিন্তু আপনার স্বপ্নটাকে একদম গিলে ফেলার জন্য প্রস্তুত থাকবে। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে যে একটি মাকড়সা যে মুহূর্তে একটি চমৎকার বাসা তৈরি করার পরিকল্পনা নিয়ে ব্যস্ত, সেই মুহূর্তে ওই মাকড়সাকে এক নিমিষে গিলে ফেলার জন্য প্রত্যেকে অপেক্ষা করতেছে। মাকড়সা যে বাসাটি তৈরি করতে পারে, পৃথিবীর সকল ইঞ্জিনিয়ারকে একত্রিত করলেও ওই বাসা কোনো ইঞ্জিনিয়ার তৈরি করতে পারবে না। তাহলে কত চমৎকার একটি বাসা একটি মাকড়সা তৈরি করার ক্ষমতা আল্লাহ পাক তাকে দেওয়া হয়। যে মুহূর্তে মাকড়সাটি ওই বাসাটি তৈরি করার প্ল্যান নিয়ে ব্যস্ত, চিন্তা নিয়ে ব্যস্ত, সেই মুহূর্তে ওই মাকড়সাকে এক নিমিষে গিলে ফেলার জন্য একটা টিকটিক অপেক্ষা করতেছে। ধরবে আর গিলে ফেলবে, ধরবে আর খেয়ে ফেলবে। কি হয় এরকম? সেই আমি আপনি যে মুহূর্তে আমি আপনার ড্রিম বাস্তবায়ন করার জন্য প্রস্তুতি নিচ্ছি, আমি আপনার ড্রিম বাস্তবায়ন করার জন্য প্ল্যান করতেছি, সেই মুহূর্তে আমার বন্ধু, আমার আত্মীয় স্বজন, আমার প্রতিবেশী চতুর্দিক থেকে আমার ড্রিমটাকে ধ্বংস করার জন্য অপেক্ষা করছে, তাই না? আমার আপনার বন্ধু বলতেছে তো হালকা কুয়া, আপনার মা বলতেছে এগুলো কুয়া দেওয়া যাবে না, আপনার মা বলতেছে তো খাইতে কাম নেই, লেখাপড়া কর, চাকরি ঘুষ, এই করছে এই কর। এলাকার মানুষরা বলতেছে ও এমএলএ সুন্দর হারাম, কি হারাম? সুন্দর হারাম। না বুঝে একটা মাথাটা দিয়ে দিয়েছেন। তো চতুর্দিক থেকে এইভাবে নেগেটিভ কথা বলতে 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 আপনার স্বপ্নটাকে একেবারে এক নিমিষে গিলে ফেলার চেষ্টা লিখতে হবে। সেই মুহূর্তে যখন আপনি ট্রেনিং করবেন তখন আপনার মনোবলটা আবার নতুন করে জাগ্রত হবে। তাহলে ট্রেনিং দরকার আছে না? এবং ট্রেনিং করলে কি উপকার? মনোভাব পরিবর্তন হয়।
এই যে বিভিন্ন মানুষের নেগেটিভ কথা শোনার পরে আমাদের অনেক সময় মনোভাবটা কি হয়, নেগেটিভ হয়। কিন্তু ট্রেনিং করার পরে মনোভাবটা কি হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। ট্রেনিং করলে আমাদের নেতৃত্বের অধিকারী বাড়ে, আমরা সঠিক নেতৃত্ব দিতে পারবো, সঠিক কথা বলতে পারবো। ট্রেনিং না জানার কারণে আমরা অনেক সময় ভুলভাল আশ্বস্ত করি, মিথ্যা আশ্বস্ত করি, ঠিক কিনা বলেন? আমরা অনেক সময় বলে ফেলি, আরে কোনো টেনশন করেন না, আপনি শুধু ইনভেস্ট করেন, মাল বেচার দায়িত্ব আমার। তো মাল যদি আপনি বেচে দেন তো ওই বেটার ইনভেস্ট করা না করা তো সমান কথা, কি কথা ঠিক কিনা বলেন? তাহলে এটা একটা ভুল তথ্য না? কি ভুল তথ্য কিনা? ওই ভদ্রলোক ডিলারশিপ নিয়ে নিল, কয়েক তারা শেষ আর আপনি পণ্ডিত। কিন্তু মূলত স্টুডিওটা নেওয়ার আগে তার করণীয় কি, এই বিষয়গুলো যদি আপনি সঠিকভাবে তথ্য প্রদান করেন তাহলে কি ভুল বোঝাবুঝি তৈরি হবে? কোম্পানির রোল, কোম্পানির চিন্তা, কোম্পানির বেনিফিট, নিয়ম কানুন, ডিলারশিপ নেওয়ার পর তার করণীয় কি, আপনার করণীয় কি, সব ডিটেইলস যখন আপনি ক্লিয়ার করে দিবেন তখন তো আপনাকে সে যথেষ্ট রেসপেক্ট করবেন না, তার কথা কাছে কি আছে, মিল আছে। কিন্তু আপনি বলবেন একটা, পেয়ে যাবে আরেকটা। শুধু একমাত্র ট্রেনিং না জানা থাকার কারণে কিছু কথাবার্তা অনেক সময় আবেগে বলে ফেলতে হবে। আর ট্রেনিং জানা থাকলে তখন আর আবেগে কাউকে মিথ্যা আশ্বস্ত করা লাগে না, সঠিকটাই তখন চলে আসে। Yes or no? এবং ট্রেনিং করলে অপচয়টা কমবে। ট্রেনিং করে কি কমবে? অপচয় কমবে। কেন? ট্রেনিং এর একটা সূত্র আছে, সেটা হচ্ছে 1:10, 1:10 and 100%. 1:10 and 100%. আর ট্রেনিং যারা করেন তাদের সূত্র হচ্ছে 10:1 and 0%. ট্রেনিং যারা করেন তাদের সূত্র কি? 10:1 and 0%. আর যারা ট্রেনিং প্রাপ্ত তাদের সূত্র কি? 1:10 and 100%. যিনি ট্রেনিং প্রাপ্ত তিনি সঠিকভাবে কনসেপ্টটা ক্লিয়ার করানোর পরে যাকে কনসেপ্ট ক্লিয়ার করাবে যখন আপনি কথা বলতে যাবেন আপনার সময় কি বেশি যাবে না? 10 জনের সাথে কথা বলতে গেলে 10 ঘন্টা সময় যাবে। 10 জনের সাথে চা সিঙ্গারা খেলে 10-20 টাকা করে 200 টাকা খরচ যাবে। গাড়ি ভাড়া 10-20 টাকা আপ ডাউন, সেখানেও 200 টাকা যাবে। তার মানে 10 জনকে কনসেপ্ট ক্লিয়ার করতে গেলে আপনার 400 টাকা ব্যয় হবে। ইয়েস, 400 টাকা ব্যয়ের বিনিময়ে আপনি কাস্টমার পেলেন একজন, কয়জন? একজন। আবার শুধুমাত্র 40 টাকা ব্যয়ের বিনিময়ে আপনি যে একজনের কাছে গেলেন ওই একজনই আপনার কাস্টমার পরিণত হবে। তার মানে 40 টাকা খরচের বিনিময়ে পেলেন একজন, আর ওইখানে 400 টাকা খরচ করে পেলেন কয়জন? একজন। এখন যে ট্রেনিং প্রাপ্ত সে মাত্র 40 টাকা ব্যয় করে একজনকে কনভিন্স করলো, আর যে ট্রেনিং প্রাপ্ত নয় সে 10 জনকে কনসেপ্ট ক্লিয়ার করার পর একজনকে রাজি করাতে পারছে। তাহলে এখানে আমরা বললাম যে অপচয় রোধ হবে, রোধ হয়েছে কিনা? যে ট্রেনিং প্রাপ্ত তার কি টাকা সেভ হবে না? হবে না, কারণ সে তো কনসেপ্ট ক্লিয়ার করতে পারে, যেখানে যায় তাকে পজিটিভ করতে পারে, তার ডিসিশন আদায় করতে পারে। আর যে ট্রেনিং প্রাপ্ত না সে তো ডিসিশন আদায় করতে পারে না। ইয়েস আর নো? তাহলে অপচয় রোধ হবে ইনশাআল্লাহ। তারপর আসেন, আমার এই ভাইয়ের নাম কি? ভাই আপনার নাম কি? আপনার নাম কি? মজিবুর রহমান। আপনি কোন গ্রুপ? কি গ্রুপ ভাই? লেখেন মজিবুর রহমান বড়াই গ্রুপ ঘুমাইতেছে। কই প্যান কার কাছে? খাতা কার কাছে ভাই? রাবণ খাতা কই? মজিবুর রহমান বড়াই গ্রুপ ঘুমাইতেছে। দেখেন মজিবুর রহমান বড়াই গ্রুপ ঘুমাইতেছে। হ্যাঁ, মজিবুর রহমান ভাইয়ের উদ্দেশ্যে একটা জোর কথা হবে। বড়াই গ্রুপের উদ্দেশ্যে একটা জোর কথা হবে। এর কারণ হলো মানে হাততালি কেন দিলাম, ওই যে মার্কিং যত কমবে আপনাদের সুবিধা, আপনারা তো ফার্স্ট হয়ে যাবেন, কেন ফার্স্ট সেকেন্ড থার্ড হতে পারা যাবে। তাহলে তো আরেকবার দিতে হবে। হ্যাঁ, আরেকবার তালি দেন। ওকে, তো আমি আপনাদের
আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা বেশি করে ঘুমাবেন, কারণ আমার পুরস্কার যত কম দেওয়া যায়। আমার কথা হচ্ছে ভাই সবাই ঘুমাবেন, মাত্র 3 জন লোক না ঘুমালে চলে। তার 3টা পুরস্কার তো দেওয়া লাগবে, আবার একটা পুরস্কার না দিলে এটা কেমন দেখা যায়, কিন্তু পুরস্কার আবার বেশি দিলে তো আমার খবর আছে। কি বুঝতে পারছি? এই জন্য কেউ পাহারা দেয় না, আমি পাহারা দেব, কারণ আমার তো ভাই যাবে। ওকে, এখন আপনারা জিদ করবেন যে বসের কাছে পুরস্কার নিয়েই ছাড়বে, যেটাই দেয়। আর আমি চিন্তা করবো যে কোনোরকম পুরস্কার না দিয়ে পারা যায় কিনা দেখি। এখন দেখা যাবে প্রতিদিন থেকে দিতে পারে ইনশাআল্লাহ। ওকে, তাহলে অপচয় রোধ হবে কি হবে না? এবং ট্রেনিং করলে যেটা হবে সেটা হচ্ছে আত্মনির্ভরশীল মনোভাব তৈরি হবে। আমাদের যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে একজন ব্যক্তিকে প্যাকেজ করাবো, সেখানে বস ছাড়া কোনো উপায় নেই। একজন ব্যক্তিকে মাত্র 10,000 টাকার প্যাকেজ দেবে স্টকে, সেখানে বস ছাড়া কোনো উপায় নেই। একটা ছোট্ট ঝটিকা প্রোগ্রাম করাবো, সেখানে বস ছাড়া কোনো উপায় নেই। তার মানে কি হলো? পরনির্ভরশীল হয়ে গেলে না, তাই না? ট্রেনিং করলে আত্মনির্ভরশীল মনোভাবটা তৈরি হয়। তার মানে ছোট ছোট কাজগুলো নিজের দায়িত্বে করে ফেলা যায়। ইয়েস আর নো? আপনি একজনকে জয়েনিং করাবেন, সেটা আপনার নিজ দায়িত্বে জয়েনিং করাবেন। আপনি একজনকে ক্লোজিং দিবেন, আপনি নিজ দায়িত্বে ক্লোজিং দেন না ভাই। হ্যাঁ, গ্যাদারিং পরিবেশে আপনার ট্রেনারকে আপনি ডাকেন, আপনার লিডারকে ডাকেন। যখন আপনি দেখতেছেন না 50-60 জন প্রোগ্রাম, এই প্রোগ্রামটা একটু মানসম্মত করা দরকার, তাহলে আমার লিডারকে ডাকেন। কিন্তু ছোট ছোট প্রোগ্রামগুলো তো আপনার নিজ দায়িত্বে করতে হবে। আপনি তো অন্যের উপর ভরসা করেন, তাহলে তো নেটওয়ার্ক মার্কেটিং জ্যামিতিক হারে বৃদ্ধি লাভ করে। নেটওয়ার্ক মার্কেটিং একটা বৈশিষ্ট্য হচ্ছে জ্যামিতিক হারে আপনার সেলসটা বৃদ্ধি হবে। তো জ্যামিতিক হারে সেলসটা বৃদ্ধি হলে কার ক্ষেত্রে হবে? যিনি আত্মনির্ভরশীল। যিনি পরনির্ভরশীল নয়, তার ক্ষেত্রে জ্যামিতিক হারে সেলসটা বাড়বে, তার ক্ষেত্রে জ্যামিতিক হারে টিমটা ডেভেলপ হবে। কি বুঝতে পারছি? তাহলে আমাদের ট্রেনিং করে আত্মনির্ভরশীল মনোভাব তৈরি করব। এখান থেকে প্রতিশ্রুতি নিয়ে যাব যে এখান থেকে যে সাবজেক্টগুলো দেওয়া হবে এইগুলো আমরা নিজেরা প্র্যাকটিস করব, এবং আজ থেকে ছোট ছোট কাজগুলোর ব্যাপারে আমার লিডারকে আমি কোনো যন্ত্রণা দেব না, আমার লিডারকে আমি কোনো বিরক্ত করব না। আর আত্মনির্ভরশীল না হয়ে কোনো উপায় নাই। কেন উপায় নেই? কারণ আপনি একটা জিনিস চিন্তা করেন, আপনি তো আপনার লিডারের 12টা লাইনের একটা লাইন। ইয়েস আর নো? 12টা লাইন কয়টা লাইন? একটা লাইন। এই 12টা লাইনকে যদি আপনার লিডার 30 দিন ডিউটি করেন, তা আপনার ভাগে পড়বে 2.5 দিন। ঠিক না? আপনার ভাগে কয় দিন? কোন কারণে যদি আপনার ইমিডিয়েট স্পন্সর আপলাই নিষ্ক্রিয় হয়ে পড়ে, তাহলে তো আপনার জন্য আরো বিপদ। তাহলে এবার কি করতে হবে? সেকেন্ড জেনারেশন লিডারকে ধরতে হবে। এবং সেকেন্ড জেনারেশন লিডারের ক্ষেত্রে আপনি তো ভাই 144 জনের মধ্যে একজন। সেকেন্ড জেনারেশন আপলাইন লিডারের জন্য আপনি 144 জনের মধ্যে কয়জন? একজন। কারণ ওই সেকেন্ড জেনারেশনের লিডার যে, তার তো 12টা লাইন আছে, আর ওই 12টা লাইনের আরো 12টা করে লাইন আছে না? কি কথা বলেন? তাহলে 12 × 12 144 হয় না? 144 আর 12 কত হয়? 156। তাহলে ওই ব্যক্তিকে 156কে যদি সময় দেয়, তো 156 বা 30 দিন আপনার আগে কয়দিন পরে? ঘন্টা চলে আসবে। 2.5 ঘন্টা বেশি পরে? কথা বলেন না? যদি কোনো কারণে সেকেন্ড জেনারেশন লিডারও নিষ্ক্রিয় হয়, ঘুমায় থাকে, তাহলে এবার ধরতে হবে থার্ড জেনারেশন লিডার। এবার থার্ড জেনারেশন লিডারের ক্ষেত্রে তো আপনি হলেন 1700 ব্যক্তির মধ্যে একজন। কয়জন ব্যক্তি? 144 × 12 প্রায় 1700 জনের মধ্যে হয়। তো 17 জনের মধ্যে আপনি একজন। 1700 মধ্যে আপনি যদি একজন হন, তাহলে মাসে আপনি কয় মিনিট তার কাছে বাকি পাবেন? হিসাবে আমরা পেয়েছি 2.5 মিনিট। কত মিনিট? 2.5 মিনিট। তাহলে আত্মনির্ভরশীল হওয়া ছাড়া কোনো উপায় আছে? আত্মনির্ভরশীল হওয়া ছাড়া কোনো উপায় নেই। এই আত্মনির্ভরশীল হওয়ার জন্যই কি করতে হবে? আমাকে বেশি বেশি ট্রেনিং করতে হবে। কোনো কারণে মানবিক দৃষ্টিকোণ থেকে আপনার কোনো সিনিয়র লিডার যদি সপ্তাহে একদিন টাইমও দেয়, কিন্তু বাকি 6 দিন আপনি চালাতে হবে না। আপনার লিডার তো আপনার পাশে সারাদিন বসে থাকবে না, 3 দিন পরে থাকবে না। ইয়েস আর নো? অ্যাটলিস্ট আপনাকে তো বাকি 6 দিন মেনটেন করতে হবে। এই 6 দিন মেনটেন করতে হলে কি করতে হবে? আপনার শিখতে হবে। এই জন্য যারা ট্রেনিং করে তারা আত্মনির্ভরশীল হয় এবং সামাজিক মূল্যবোধ তাদের বাড়ে। যত বেশি ট্রেনিং করবেন আপনার সামাজিক মূল্যবোধটা তত বাড়বে। যত বেশি ট্রেনিং করবেন মর্যাদা তত বাড়বে। যত বেশি ট্রেনিং করবেন মান তত বাড়বে। আমরা কি চাই না আমাদের সমাজের মূল্যায়নটা বাড়ুক?
কি আমরা কি চাই ইনশাআল্লাহ? এবং ট্রেনিং করলে কি হবে? আত্মবিশ্বাস বাড়বে, অনেক বেশি পরিমাণ আত্মবিশ্বাস বাড়বে। আত্মবিশ্বাস যত বেশি বাড়বে তত সেলফ মোটিভেটেড হতে পারবে। কি মোটিভেটেড? সেলফ মোটিভেটেড। এবং সর্বোপরি যেটা হচ্ছে প্রতিযোগী মনোভাবটা তৈরি হবে নিজের মধ্যে। যত ট্রেনিং করবেন তত আপনার ভিতরে একটা জিদ আসবে, যত ট্রেনিং করবেন তত আপনার মধ্যে একটা হিট আসবে, যত ট্রেনিং করবেন তত আপনার মধ্যে একটা কি আসবে? কম্পিটিশন, একটা মেন্টালিটি তৈরি হবে। তাই ট্রেনিং দরকার আছে কি নাই বলেন? ট্রেনিং এর উদ্দেশ্য আমরা জানতে পারলাম, জ্ঞান অর্জন করা, তথ্য সরবরাহ করা, মনোবল বৃদ্ধি করা, মনোভাব পরিবর্তন হয়, সুনেতৃত্বের অধিকারী হয়, অপচয় রোধ হয়, নাকি? এবং আমরা জানতে পারলাম কি আত্মনির্ভরশীল মনোভাব তৈরি হয়, সামাজিক মূল্যবোধ বৃদ্ধি পায়, আত্মবিশ্বাস বৃদ্ধি হয়, মনোযোগী প্রতিযোগী মনোভাব তৈরি হয়। এই ট্রেনিং করলে আমাদের লাভ হচ্ছে কয়টি? 10টি। কয়টি লাভ? 10টি। তাহলে কি ট্রেনিং এ আসাটা আমাদের জন্য সার্থক নাকি অনর্থক? ওকে, এখন আমরা জানবো ট্রেনিং এর পূর্ব প্রস্তুতি। যদি কোথাও কোনো ট্রেনিং করতে আপনি চান, তাহলে সেখানে আপনি একজন প্রশিক্ষণার্থী হিসেবে যাওয়ার আগে আপনাকে পূর্ব প্রস্তুতি নিতে হবে। সেটা কি? 1 নাম্বার হচ্ছে ট্রেনিং এর স্থানে পৌঁছানোর সময় ন্যূনতম 1 ঘন্টা আগে রওনা করা। অর্থাৎ আপনার ট্রেনিং এর টাইম হচ্ছে 9টায়, তাহলে 8টায় রওনা করলে তো চলে, নাকি? ইয়েস আর নো? কিন্তু আপনি রওনা করবেন 7টায়। কয়টায়? 7টায়। কেন 7টায় রওনা করবেন? 1 ঘন্টা হাতে কেন রাখবেন? রাস্তায় একটু প্রবলেম হতে পারে, গাড়িটা নষ্ট হতে পারে, জ্যাম করতে পারে, ইয়েস আর নো? এই জন্য 1 ঘন্টা হাতে রেখে আমাকে কি করতে হবে? বাসা থেকে রওনা করতে হবে। নাম্বার 2, ড্রেস কোড ঠিক রাখতে হবে। দেখেন ট্রেনিং চলাকালীন যদি আপনার ড্রেস কোড মানসম্মত হয়, ট্রেনিং শোনার মতো একটা আনন্দ থাকে। যেমন আপনারা এই যে আপনাদের যে ড্রেসটা পরেছিলেন এবং গেঞ্জি পরার পর আপনাদের যদি একটা অন্যরকম অনুষ্ঠানে মনে হয় আপনি কিছু একটা নিতে আসছেন, ইয়েস আর নো? এরকম ড্রেস কোডগুলো আমাদেরকে একটু ফলো করতে হবে ট্রেনিং চলাকালীন। এবং গেটআপ ঠিক রাখতে হবে, আমাদের চুলের কাটিং, তারপরে মুখমণ্ডল, সার্বিক বিষয়গুলো আমাদেরকে ঠিক রাখতে হবে। তারপর যেটা করতে হবে, বিজনেস টুলস সাথে রাখতে হবে। আপনি যদি কোনো ট্রেনিং এ যান, বিশেষ করে এমএক্সএন এ কোনো ট্রেনিং এ গেলে, আপনি যে একজন এমএক্সএন এর পরিচয়ধারী একজন প্রতিনিধি, আইডি কার্ড, বিজনেস টুলস, প্যাড, কলম এগুলো যদি সাথে করে নিয়ে আসেন, ট্রেনিং এর প্রভাবটা কঠিন আকারে পড়ে। লুঙ্গি পরে ট্রেনিং এ বসা আর শার্ট প্যান্ট, বিজনেস টুলস, আইডি কার্ড নিয়ে ট্রেনিং এ বসা অনেক তফাৎ। ক্লিয়ার? তাহলে আমরা এই বিষয়গুলো মাথায় রাখবো। তারপরে কি করব? করোনা প্রতিরোধক ব্যবস্থা করা, অর্থাৎ করোনা প্রোটেক্ট। এই করোনা রিলেটেড আমাদের কি কি নিয়ম মেনটেন করতে হয়? যেমন ট্রেনিং ঢোকার সময় হাতটা ধুয়ে ঢোকা, তারপরে ট্রেনিং আসার সময় মাস্ক পরে আসা, কিন্তু যখন হল রুমে বসে যাবেন তখন আর মাস্ক প্রয়োজন নেই তেমন একটা। তারপরে একটু দূরত্ব বজায় রাখা, কিন্তু আমাদের লোক বেশি, এই জন্য আমরা হয়তো ওই সিস্টেম মেনটেন করতে পারি নাই, কিন্তু সাধারণত আমরা দূরত্ব বজায় রেখেই আপাতত চলবো, ইয়েস আর নো? যেহেতু করোনা পরিস্থিতি এখনো বাংলাদেশে না, সারা বিশ্বে এখনো আছে, বরং বাড়তেছে। তারপরে যেটা হবে, মানসিকভাবে ট্রেনিং ওয়ার্ম আপ গ্রহণ করা। ট্রেনিং এর ওয়ার্ম আপ মানে কুসুম 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 ভাব। সেটা কি? মানে আপনি ট্রেনিং এ বসার আগেই মাইন্ড স্থির করবেন যে যেহেতু আমি চলে আসছি, আমার এখানে সময় যাচ্ছে, টাকা যাচ্ছে, তাহলে আমি এখান থেকে এমন কিছু নিয়ে যেতে চাই যাতে আমার আগামী 7 দিনের মধ্যে আমার এই সময়ের ভ্যালুটা, টাকার ভ্যালুটা বা টাকার খরচটা এটা যেন উঠে আসে। এই ধরনের মাইন্ড স্থির করে যদি ট্রেনিং এ বসেন, তো ট্রেনিং কিন্তু আপনার কাছে অনেক মজা লাগবে, ইয়েস আর নো? যে আমি এখান থেকে নিয়ে যাবই, আমি এখান থেকে নিয়ে যাবই, কিছু একটা সম্পদ নিয়ে যাবো, এটা নিতে হবে আমাকে এনি হাউ। এই চ্যালেঞ্জিং মাথায় নিয়ে যদি আপনি বসেন না, দেখবেন আপনার ট্রেনিং এর অন্যরকম মনোযোগ থাকবে, কঠিন মনোযোগ থাকবে। কেউ আপনাকে জোর করে উঠাতে চাইলেও আপনি উঠবেন না, কারণ কি নাকি আপনার হারিয়ে ফেলতেছে, ইয়েস আর নো? এই ওয়ার্ম আপটা গ্রহণ করবেন। ট্রেনিং এর পূর্ব প্রস্তুতি, ট্রেনিং এর স্থানে পৌঁছানোর সময় ন্যূনতম 1 ঘন্টা আগে রওনা করা। কয় ঘন্টা আগে? 1 ঘন্টা আগে। নাম্বার 2, ড্রেস কোড ঠিক রাখা। 3 নাম্বার মানে ওই যে সামারি, ওই সামারিটা করতেছে। 3 নাম্বার হচ্ছে গেটআপ ঠিক রাখা, বিজনেস টুলস ঠিক রাখা, করোনা প্রতিরোধক ঠিক রাখা। তারপর কি মানসিকভাবে ট্রেনিং ওয়ার্ম আপ গ্রহণ করা। এই হচ্ছে ট্রেনিং এর পূর্ব প্রস্তুতি। ট্রেনিং চলাকালীন করণীয়। ট্রেনিং চলাকালীন করণীয় হচ্ছে নাম্বার 1, ট্রেনিং এর নির্ধারিত সময় ন্যূনতম 15 মিনিট পূর্বে হলরুমে প্রবেশ করা। কেন আপনি 15 মিনিট পূর্বে ঢুকবেন? দেখেন, আপনি যে কোনো একটা পরিবেশে গেলে
মাইন্ডের একটা ম্যাচিং ব্যাপার আছে, মাইন্ড সেটের একটা ব্যাপার আছে, এস আর নো? তো হুট করে তোরা এসে যদি আপনি ক্লাস শুনেন, আসলে ওই আলোচনা আপনার কাছে ভালো লাগবে। আপনাকে এসে রিল্যাক্সে বসতে হবে, পুরো হলরুমটা এক নজরে দেখতে হবে, ঠান্ডা মাথায় একটু চিন্তা করতে হবে যে আজকে ট্রেনিংয়ে আমি কি কি নিতে চাই, হ্যাঁ, কতটুকু ধৈর্যশীল হয়ে আমি ট্রেনিংটা শুনতে চাই, এই ধরনের কিছু মনোভাব নিজের মধ্যে তৈরি করতে, এগুলো করতে 15 মিনিট লাগে। এখন যদি ট্রেনার ট্রেনিং শুরু করার পরে আপনি আসেন, অনেক ক্ষেত্রে পার্টিসিপেন্টরা ট্রেনিং এর ফিডব্যাক ভালো দিতে পারে না, কেন জানেন? ট্রেনিং এর মাঝখানে আসে, অথবা ট্রেনার উঠার পর আসে, অথবা ট্রেনার উঠার 1 মিনিট আগে আসে। কিন্তু আপনার নিয়ম হচ্ছে আপনি বাংলাদেশে যে প্রান্তে ট্রেনিং করতে চান, হল রুমে কেউ ঢুকুক আর না ঢুকুক, আপনি 15 মিনিট আগে ঢুকবেন। এতে আপনার লাভটা হবে বেশি। প্রতিটা মানুষ কিন্তু একটা লিমিটেশন আছে, এস আর নো? মস্তিষ্কের স্নায়ু কার্যক্ষমতা যদি আপনার না থাকে, আপনার যত ভালো ট্রেনার ট্রেনিং করার জন্য আপনার কাছে ভালো লাগবে না। ওইটাকে সেটিং দিতে হলে আপনাকে কি করতে হবে? ওই হল রুমে কত মিনিট আগে ঢুকতে হবে? 15 মিনিট আগে ঢুকতে হবে। ম্যাডামের নাম কি? দীপানিতা নাকি? দীপানিতার নাম লেখা কি করো? বিকাশ। চোখ বন্ধ করো। আপনি ঘুমান নাই? আসলে ঘুমান নাই? ম্যাডাম মুরগি মানুষ, উনি যেহেতু বলছে তাহলে এটা ঠিক আছে, লেখার দরকার নেই। প্যাড, কলম ও আইডি কার্ড সাথে রাখা। ট্রেনিং চলাকালীন আমরা কি করবো? প্যাড, কলম এবং কি রাখবো? আইডি কার্ড সাথে রাখবো। পাশাপাশি কথা বলা থেকে আমরা বিরত থাকবো। তারপর হচ্ছে প্রশিক্ষণ চলাকালীন পুরো সময় 100% অ্যাটিটিউড ঠিক রাখা, যেটা আমি বললাম, বডি সংযোগ, মনোসংযোগ, ভদ্রতার সাথে বসা, পাওকে ছড়িয়ে না বসা, চেয়ারের উপরে পা না তোলা, হ্যাঁ, হাঁটুর উপরে পা না তোলা, এগুলো হচ্ছে অ্যাটিটিউডের অন্তর্ভুক্ত। ইয়েস, এই অ্যাটিটিউড আমরা 100% ঠিক রাখবো। হ্যাঁ, এই যে দেখছেন অ্যাটিটিউড এরকম না, এরকম ভাবে বসবেন নাকি? হ্যাঁ, এটা মাথায় রাখবেন। তারপর হচ্ছে কি মোবাইল বন্ধ বা সাইলেন্ট রাখা। তারপর প্রশিক্ষণ চলাকালীন পুরো সময় বডি এবং মনোসংযোগ ঠিক রাখা 100%। হ্যাঁ, কত পার্সেন্ট? 100%। তারপর হচ্ছে ট্রেনিং চলাকালীন বিষয়বস্তু, উদাহরণ, ধরন, ঘটনা, রিসিভিং পাওয়ার ফলো করা, অর্থাৎ কি উদাহরণ দেওয়া হচ্ছে, হ্যাঁ, কি ধরনের ট্রেনিংটা দেওয়া হচ্ছে, কোন সিস্টেমে দেওয়া হচ্ছে। অনেক সময় অনেক সাবজেক্ট আমাদের জানা থাকে, তারপর আমরা খেয়াল করব যে এই সাবজেক্ট আমার জানা আছে, কিন্তু এই ট্রেনার কিভাবে এটা উত্থাপন করেছে। সবাই ধরনটা একরকম না, আমরা অনেক সময় এটা মিস্টেক করি। স্কিল ডেভেলপমেন্ট ট্রেনিং যখন হয়, বিওপি ট্রেনিং যখন শুরু হয়, তখন আমরা অনেকে বলি এই ট্রেনিংটা আমার জানা আছে। বাট কথা আছে যে বিওপি ট্রেনিং এতদিন আপনি যে সকল ট্রেনাররা করাচ্ছেন, তাদের স্টাইল আর একজন সিপিএস যখন বিওপি করান, তার স্টাইল অনেক ডিফারেন্স। কথা ঠিক কিনা বলে? তো আমাদেরকে শুধু ট্রেনিং সাবজেক্ট জানলে হবে না ভাই, ধরনটাও শিখতে হবে। কি শিখতে হবে? যে একই সাবজেক্ট রফিক সাহেব পড়াচ্ছেন, উনি কোন ধরনের সাবজেক্টটা নিচ্ছেন, কোন স্টাইলে নিচ্ছেন। আবার কে এম আজিজুল ইসলাম ফয়সাল সাহেব, উনি কোন সিস্টেমে ট্রেনিংটা দিচ্ছেন। একটা সাধারণ সাহায্য কোন সিস্টেমে নিচ্ছেন, নিয়ামন ভাষা কোন সিস্টেমে নিচ্ছেন। ওই সিস্টেমগুলোও কিন্তু ফলো করার একটা ট্রেনিং এর অন্তর্ভুক্ত। কথা ঠিক কিনা? এই ধরনগুলো আমাকে ফলো করতে হবে, উদাহরণগুলো ফলো করতে হবে। সাবজেক্ট একটা, কিন্তু উদাহরণ ভিন্ন। সাবজেক্ট একটা, স্টাইল ভিন্ন। কথা ঠিক কিনা? সাবজেক্ট একটা, বডি ল্যাঙ্গুয়েজ ভিন্ন, ঠিক না? এই বিষয়গুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। তারপরে কি ট্রেনিং চলাকালীন করণীয় সামারি। তাহলে 1 নাম্বার আমরা কি বলেছি? ট্রেনিং এর নির্ধারিত সময়ের প্রথম মিনিট পূর্বে প্যাড কলম সাথে রাখবো, পাশাপাশি কথা বলা থেকে বিরত থাকবো, প্রশিক্ষণ চলাকালীন পুরো সময় 100% অ্যাটিটিউড ঠিক রাখবো। তারপরে কি করব? মোবাইল বন্ধ রাখবো বা সাইলেন্ট রাখবো, প্রশিক্ষণ চলাকালীন পুরো সময় বডি এবং মনোযোগ ঠিক রাখবো, ট্রেনিং চলাকালীন বিষয়বস্তু, উদাহরণ, ধরন, ঘটনা, রিসিভিং পাওয়ার ফলো করবো। ক্লিয়ার? এটা হচ্ছে ট্রেনিং চলাকালীন। এখন আসেন ট্রেনিং পরবর্তী করণীয় কি। এখন আমরা অনেক সময় আমাদের টিমকে ট্রেনিং করাই, ইয়েস আর নো? Yes. বা আমি নিজেও করি। এখন আপনারা ট্রেনিং করার পরে আপনাদের প্রতি আমরা যারা আপনারা আমাদের করণীয়
আর আপনি আপনার টিমকে ট্রেনিং করানোর পরে আপনার টিমের প্রতি আপনার করণীয় কি সেটা একটু আমরা জানবো। নাম্বার 1, ট্রেনিং এর যাবতীয় বিষয়বস্তু পর্যবেক্ষণ করা 28 থেকে 72 ঘন্টার মধ্যে। এই যে আপনারা ট্রেনিং শেষ করার পরে যখন বাড়িতে যাবেন, সকল সাবজেক্টগুলো একটু পর্যবেক্ষণ করবেন। সকল সাবজেক্ট কি করবেন? 72 ঘন্টার মধ্যে সর্বোচ্চ। তাহলে কি হবে, যাই রিসিভ করেন না কেন, যদি 72 ঘন্টার মধ্যে প্রতিটা সাবজেক্ট আবার আপনি এক নজরে ভালো করে দেখেন, তা আমি আপনাদেরকে বলছি যে এই ট্রেনিং এর বিশাল আউটপুট। অর্থাৎ যদি আপনি না দেখেন, আউটপুট যদি আসে 10%, দেখার কারণে আউটপুট আসবে মিনিমাম 90%। কিন্তু আমরা কি করি, সমস্ত ট্রেনিং এর সাবজেক্টগুলো নোট করে ঠিক বাড়ি যাওয়ার পর আর এক নজর আমরা দেখিও, একটু প্যাডটা খুলে দেখিও না, খাতাটা খুলে দেখি না যে আসলে কি শিখাইছে আমাদেরকে, কি বলছে, কোন আলোচনার পরিপ্রেক্ষিতে কি উদাহরণ দিয়েছে, আর এই আলোচনা আমার লাইফের জন্য কতটুকু কাজে লাগবে, এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে চাই। ঠিক কিনা বলেন? এই জন্য 28 থেকে 72 ঘন্টার মধ্যে প্রতিটি সাবজেক্ট আমাদেরকে একটু পর্যবেক্ষণ করতে হবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? নাম্বার 2 যেটা করণীয়, ট্রেনিং এর বিষয়বস্তু যাবতীয় ঘাটতি পূরণ করা। এই যে 3 দিনে যা ট্রেনিং করানো হলো, কোনটা কোনটা আপনি ভালো করে বুঝতে পারেননি সেটা আপনি আপনার সাথী ভাইয়ের কাছে বুঝে নেবেন। এখানে জোড়া করে দেওয়া হয়েছে না আপনাদেরকে, আবার লিডার করে দেওয়া হয়েছে না। আপনি আপনার জোড়াকে ফোন দেন, ভাই আমি তো এই সাবজেক্টটা, আমার কনসেপ্ট আমি ক্লিয়ার না, আপনি এই বিষয়ে ক্লিয়ার কিনা, প্লিজ আমাকে একটু বুঝান। যদি আপনার সাথী ভাই উত্তর দিতে না পারে, আপনার গ্রুপ লিডারকে ফোন দেন যে বস আমি তো এই ব্যাপারটা ক্লিয়ার না, কি করা যায়। যদি গ্রুপ লিডার উত্তর দিতে না পারে, তারা আমাদের এখানে যারা 3 দিন ফুল টাইম কমিটির দায়িত্ব পালন করবে তাদেরকে ফোন দেন। তারাও যদি আপনাকে উত্তর দিতে না পারে, তাহলে আপনি আমাকে ফোন দেন। তারপরে আপনার চ্যালেঞ্জ থাকবে যে ঘাটতিটা যেন আপনি পূরণ করে নিতে পারেন। Yes or no? তাহলে আপনি কেন আসলেন? এখানে আপনার একটা বিনিয়োগ যাচ্ছে, সময় যাচ্ছে, তাই না? কত গুরুত্বপূর্ণ কাজ দেখে চলে আসছেন, তা আপনি ঘাটতিটা পূরণ করে নেবেন না? এটা অবশ্যই আপনাকে পূরণ করতে হবে, যার মাধ্যমে পারেন। তারপরে কি, সিনিয়র লিডারের সাথে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করে টিম গোল প্ল্যান সেটিং দেওয়া 7 দিনের মধ্যে। মানে এখান থেকে ট্রেনিং শেষ করে যাওয়ার 7 দিনের মধ্যে এই ট্রেনিং এর আলোকে আপনি কি ড্রিমটা নিলেন, কি গোলটা সেটআপ দিলেন, সেটা আপনার সিনিয়র লিডারের সাথে বসে তাকে ইনফর্ম করবেন যে বস আমি ঢাকাতে ট্রেনিং করে আসার পরে আমি এই চিন্তা করছি, এই ডিসিশন নিছি, এখন বস আমার করণীয় কি এবং আপনার করণীয় কি, একটু প্লিজ আমরা একটু আলোচনা করি। কতদিনের মধ্যে বসতে হবে? কতদিনের মধ্যে? 7 দিনের মধ্যে বসতেই হবে। এবং আপনার ড্রিম, আপনার গোল, আপনার প্ল্যান কি করলেন, এটা আপনার লিডারকে দেখাতে হবে। এটা কি সঠিক না ভুল, আপনার লিডার দেখলেই বুঝতে পারবে। তখন সেখানে আপনার লিডার একটু সংশোধন করে দিবে। ইয়েস আর নো? মানে আপনি একটা প্ল্যান করছেন, ওইখানে আপনার লিডার আর একটা প্ল্যান অ্যাড হবে। আপনি একটা ড্রিম সেট করলেন, সেখানে একটু ত্রুটি আছে, আপনার লিডার সংশোধন করে দেবে। ঠিক কিনা? তাহলে আমরা কি 7 দিনের মধ্যে বসবো তো ইনশাআল্লাহ? এখান থেকে যাওয়ার পরে 7 দিনের মধ্যে একটা ড্রিম সেট করব, একটা গোল সেট করব, একটা প্ল্যান সেট করব, এবং 7 দিনের মধ্যে আমার লিডারের সাথে আমি বৈঠক করব। কি প্রস্তুত? কে কে বসবেন? হাত তুলেন দেখি, কারা কারা বসতে প্রস্তুত? ওকে, থ্যাংক ইউ। সবাই সবার উদ্দেশ্যে জোর করে তালি দেন। ওকে, তারপর হচ্ছে ট্রেনিং এর পরামর্শ অনুযায়ী প্রতিদিন শিডিউল তৈরি করে কাজ শুরু করা। এই ট্রেনিং শেষ করে যাওয়ার পরে আমরা প্রতিশ্রুতি নেব, এখন থেকে আর কোনো গোদামিল কাজ করব না, এলোমেলো কাজ করব না, কোনো অনিয়মের কাজ করব না, অগোছালো কোনো কাজ করব না, যাই করব শিডিউল মেইনটেইন করে চলব। কি রাজি আছে? আচ্ছা, তারপরে যেটা করতে হবে কি, প্রতিদিন ঘুমানোর পূর্বে শিডিউল পর্যবেক্ষণ করা। সকালবেলা শিডিউল তৈরি করে ঘর থেকে বের হব, সারাদিনে কি কাজ করলাম না করলাম, কোনটা করতে পারলাম কোনটা করতে পারলাম না, কেন পারলাম না, এজন্য অমুক ব্যক্তিকে আমার পোস্ট মিটিং করার কথা ছিল, করেছি, কিন্তু সে না বলে দিয়েছে, বাট কেন না বলছে। অমুক ব্যক্তিকে স্মার্ট প্যাকেজ দাওয়াত দেওয়ার কথা ছিল, দিয়েছি, বাট সে না করেছে, বাট কেন না করেছে। কথা ক্লিয়ার? এই বিষয়গুলো নিয়ে একটু পর্যবেক্ষণ করতে হবে। এর আছে ইনশাআল্লাহ। তারপরে যেটা করতে হবে, প্রতিদিনের কাজের রিপোর্ট নিকটতম লিডারকে প্রদান করা। অর্থাৎ প্রতিদিন আপনি কি কাজটা করলেন, আপনার আপলাইন লিডারকে
রিপোর্ট দিতে হবে। কাকে রিপোর্ট দিতে হবে? কাকে বলেন? আপনার লিডারকে আপনাকে রিপোর্ট দিতে হবে যে আপনি প্রতিদিন কি কি কাজ করলেন, হ্যাঁ, কতটুকু করতে পারলেন, কাজ করতে গিয়ে কি কি বাধার সম্মুখীন হয়েছেন, কি কি সমস্যার সম্মুখীন হয়েছেন, এই সব বিষয়গুলো প্রতিদিন আপনার লিডারকে অবগত করতে হবে। এই প্রস্তুত আছে তো ইনশাআল্লাহ? প্রতি 7 দিনে কাজের রিপোর্ট সেন্ট্রাল লিডারকে প্রদান করা। প্রতিদিন দিবেন আপনার নিকটতম লিডারকে, আর প্রতি 7 দিনে কাজের রিপোর্ট দিবেন। যেহেতু আপনারা 3 দিন সেন্ট্রালে ট্রেনিং করেছেন, এই 7 দিনের রিপোর্ট দিবেন সেন্ট্রাল। কত দিনের? আর প্রতিদিন রিপোর্ট দিবেন কাকে? আপনার লিডারকে। আর 7 দিনের একদিন রিপোর্ট দিবেন কোথায়? আরএসএল সেন্ট্রালে। তারপরে ট্রেনিং পরবর্তী করণীয় আমরা সামারি আবার বলে দিচ্ছি। 1 নম্বর হচ্ছে ট্রেনিং এর যাবতীয় বিষয়বস্তু পর্যবেক্ষণ করা 28 থেকে 72 ঘন্টার মধ্যে। দ্বিতীয় নম্বর হচ্ছে ট্রেনিং এর বিষয়বস্তু যাবতীয় ঘাটতি পূরণ করা 28 ঘন্টা, 48 ঘন্টা অথবা 72 ঘন্টার মধ্যে। 3 নম্বর হচ্ছে সিনিয়র লিডারের সাথে বৈঠক করে সিদ্ধান্ত গ্রহণ করে ড্রিম গোল প্ল্যান সেটিং দেওয়া 7 দিনের মধ্যে। কত দিন? 7 দিনের মধ্যে। এবং ট্রেনিং পরবর্তী করণীয় আরেকটি বিষয় হচ্ছে ট্রেনিং এর পরামর্শ অনুযায়ী প্রতিদিন শিডিউল তৈরি করে কাজ শুরু করা। ট্রেনিং এর পরামর্শ অনুযায়ী, মানে আমরা আজকে যে পরামর্শ দেব 3 দিন পরে, এই পরামর্শ অনুযায়ী আপনাকে প্রতিদিন শিডিউল তৈরি করে কাজটা করতে হবে। এবং প্রতিদিন ঘুমানোর পূর্বে শিডিউলটাকে পর্যবেক্ষণ করবেন। প্রতিদিন কাজের রিপোর্ট আপনার নিকটতম লিডারকে প্রদান করবেন। প্রতি 7 দিনে কাজের রিপোর্ট সেন্ট্রাল লিডারকে প্রদান করা। তাই এই ট্রেনিংটা শেষ করার পরে আপনাদের 7টি বিষয় করণীয়। এই 7টি বিষয় করণীয় আমরা কি করতে প্রস্তুত আছি? যদি এই 7টি বিষয় করার ডিসিশন নিয়ে ট্রেনিংটা করেন, তাহলে আপনাদের ট্রেনিংটা হবে সার্থক। আর এই 7টি বিষয় না মানার মেন্টালিটি যদি থাকে, তাহলে এই ট্রেনিং এ আসাটা আপনাদের জন্য কথা ক্লিয়ার? আপনারা ডিসিশন নেন যে আপনারা মানবেন কিনা। দৈনন্দিন কাজের শিডিউলের নিয়ম কিভাবে করবেন? শিডিউলটা কাজের বিবরণের তালিকা তৈরি করা। কি কাজ করবেন? বিবরণ তৈরি করবেন। নাম্বার 2, সুনির্দিষ্ট সময় নির্ধারণ করা, যে ওই কাজটা কতক্ষণের মধ্যে করবেন, কতক্ষণ টাইম নির্ধারণ করবেন। যেমন আপনি একজনকে স্মার্ট প্যাকেজে দাওয়াত দিবেন, বাট কি সারাদিন? যেন আমাকে মাঝে মধ্যে বলে যে বস, অনেকে বলে, আপনাদের মধ্যে 2-1 আমার সাথে শেয়ার করেছেন যে বস আমি এই মাসটা পুরো মাসটা চলে গেছে আমার 3 জন লোকের পিছনে সময় দিয়ে, 4 জন লোকের পিছনে সময় দিয়ে। তো আমরা আপনাদেরকে এই 3 দিন জানাবো, শিখাবো যে কিভাবে শিডিউলটা আপনি মেইনটেইন করবেন, কোন ব্যক্তির ক্ষেত্রে কত ঘন্টা সময় ব্যয় করবেন। 3 জন লোকের পিছনে সারা দিন আপনার সময় দেওয়া যাবে না এবং সারা মাস সময় দেওয়া যাবে। কথা ক্লিয়ার? এই শিডিউলের নিয়মটা আমাদেরকে শিখতে হবে। 3 নম্বর হচ্ছে কি সুনির্দিষ্ট স্থান নির্ধারণ করা। সুনির্দিষ্ট স্থান, আপনি কোন জায়গায় ওই ব্যক্তিকে পোস্টমিটিং করবেন, এটা যেন সুনির্দিষ্ট স্থান থাকে শিডিউলের মধ্যে। তারপরে কি সুনির্দিষ্ট ব্যক্তি নির্ধারণ করা, এরপর সময়ের পরিমাণ নির্ধারণ করা। তারপর হচ্ছে জেনারেল শিডিউলের পাশাপাশি অল্টারনেট শিডিউল তৈরি করা। আমরা অনেক সময় জেনারেল একটা শিডিউল করি যে আজকে তারেক সাহেবের সাথে আমার বৈঠক হবে, কিন্তু কোনো কারণে তারেক সাহেবের সাথে আমার বৈঠক মিস হতে পারে, তারেক সাহেব অসুস্থ হতে পারে, তার পারিবারিক ঝামেলা চলে আসতে পারে। তাহলে আমাকে কি করতে হবে? অল্টারনেট শিডিউল তৈরি করতে হবে। যে তারেক সাহেবের বাড়ির পাশে হচ্ছে তানভীর সাহেবের বাড়ি, তাহলে আমি অল্টারনেট করলাম কি যে তারেক সাহেবের সাথে দেখা না হয় কোনো কারণে, তাহলে আমি তানভীর সাহেবের সাথে বলবো। তাহলে কি হলো? আমার সময়টা নষ্ট হলো। ইয়েস আর নো? আচ্ছা, কোনো কারণে তারেক সাহেবের আশেপাশে আর আমার কোনো সদস্য নাই, তাহলে কি করব? তাহলে আমার অল্টারনেট শিডিউল হচ্ছে যে তারেক সাহেবের সাথে কথা বলার জন্য যদি আমার যাওয়া হবেই, কোনো কারণে যদি মিস্টেক হয়, তো আমি তার এলাকায় মিনিমাম 10 জন ব্যক্তির সাথে সম্পর্ক তৈরি করব। কয়জন ব্যক্তির সাথে? তাহলে এটি অল্টারনেট হলো না? হ্যাঁ, তাহলে কোনো কারণে যদি আমার তারেক সাহেবের সাথে কথা বলতে নাও পারি, তবুও আমি 10 জনের সাথে আমি অল্টারনেট কি সম্পর্কটা তৈরি করতে পারলাম। ইয়েস আর নো? হ্যাঁ, সরি, হ্যাঁ দিচ্ছি। 4 নাম্বার 5 নাম্বার সুনির্দিষ্ট ব্যক্তি নির্ধারণ করা, মানে কাকে আমি পোস্টমিটিং করব, কাকে স্মার্ট প্যাকেজ নেব, ওই ব্যক্তির নামটা কি। ইয়েস আর নো? তারপরে কি সুনির্দিষ্ট সময়ের পরিমাণ নির্ধারণ করা, ওই ব্যক্তির সাথে আমার সময়ের পরিমাণটা কি যাবে, কতটুকু যাবে। তারপর হচ্ছে কি জেনারেল শিডিউলের পাশাপাশি অল্টারনেট শিডিউল তৈরি করা।
এরপর হচ্ছে কি ফিজিক্যাল এবং মানসিকভাবে 100% প্রস্তুত থাকা। যে শিডিউলটা আপনি করবেন এটা বাস্তবায়নের ক্ষেত্রে আপনার ফিজিক্যাল এবং মানসিক 100% কি দেখতে হবে, প্রস্তুত থাকবে। মানে আপনার ফিজিক্যাল আপনি ঠিক আছেন কিনা, মানসিকভাবে ভালো আছেন, একটা হচ্ছে বডি, একটা হচ্ছে মন, দুইটা ঠিক আছে। যদি আপনি অসুস্থ থাকেন তাহলে কিন্তু শিডিউলটা পরিপূর্ণতা আসবে না, yes or no? আবার যদি মাইন্ড খারাপ থাকে সেখানে আপনার শিডিউলটা ঠান্ডা মাথায় আপনি কমপ্লিট করতে পারবেন। এই জন্য আপনাকে নিজেকে প্রশ্ন করতে হবে যে আপনার ফিজিক্যাল এবং মানসিক সব দিক ঠিক আছে। কাজের গুরুত্ব ক্যাটাগরি নির্ধারণ করে। এখন এই যে 10টা শিডিউল করলেন তার মধ্যে কোন শিডিউলটা বেশি গুরুত্বপূর্ণ, কোনটা গুরুত্ব কম? যেটা বেশি গুরুত্বপূর্ণ সেটা আগে শেষ করতে হবে, সেটা কি করতে হবে, শেষ করতে হবে। তারপরে কি শিডিউল তৈরির পর ডাব্লিউটি পর্যবেক্ষণ করে কাজ শুরু করে। ডাব্লিউটি বলতে পারবেন? হ্যাঁ, ওয়ার্কিং টাইম, কি টাইম? ওয়ার্কিং টাইম। শিডিউল তৈরির পর ডাব্লিউটি পর্যবেক্ষণ করে কাজ কি করা, শুরু করা। ওয়ার্কিং টাইম মানে আপনি যে যখন যে কাজটা করবেন এই কাজটা আসলে কতক্ষণ লাগতে পারে, আপনার শিডিউল মোট কয়টা, কতক্ষণের মধ্যে শেষ হওয়ার সম্ভাবনা আছে। যেমন আপনার শিডিউল হচ্ছে 20টা কিন্তু আপনি ডিউটি করবেন 8 ঘন্টা, কয় ঘন্টা? 8 ঘন্টা। আদৌ কি 8 ঘন্টার মধ্যে এই 20টা কাজ কমপ্লিট করা সম্ভব কিনা ওইটা একটু পর্যবেক্ষণ আপনাকে করতে হবে। হ্যাঁ, যদি সম্ভব হয় তাহলে আপনাকে সচেতন থাকতে হবে যে ভুলক্রমে কারোর সাথে আড্ডা দিয়ে যেন সময় নষ্ট করার মতো পরিবেশ তৈরি না হয়। কাজ শেষ, ওকে, কারণ আপনার তো গুরুত্বপূর্ণ শিডিউল আরো আছে, yes or no? এই জন্য ডাব্লিউডিটা খুব ইম্পর্টেন্ট। ডাব্লিউডিটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটা আপনাকে সবসময় মাথায় রেখে তারপর শিডিউল মেনটেন করতে হবে। শিডিউল তৈরির পর এন ও পর্যবেক্ষণ করে কাজ শুরু করা। বলেন তো, এন ও শিডিউল তৈরি করে কি নো, মানে আপনি শিডিউল তৈরি করলেন এর মধ্যে আপনার ভিতরে একটা কনফিউশন তৈরি হলো, সন্দেহ তৈরি হলো। কি তৈরি হলো? সন্দেহ তৈরি হলো যে মনে হয় এই লোকটা আমার কথা কি করবে না, গ্রহণ করবে না। এই শিডিউল আসলে কাজের তালিকায় কি ঢুকবে এটা আমরা বুঝতে পারি না, আমরা বুঝি না যে আমাদের কাজটা কি। দেখি বুঝিও নাকি? তাহলে প্রতিদিনের কাজের মধ্যে নাম্বার 1 হচ্ছে প্রতিদিনের কাজের রিপোর্ট রফিক সাহেবকে প্রদান করা, বিশেষ করে আপনারা। এখন আমাকে এটা হলো পিএসদের ক্ষেত্রে বলা আছে, কিন্তু আপনারা যারা আছেন আপনারা রিপোর্ট দিবেন আপনাদের লিডারকে, পিএস লিডারকে। আমাকে দিবেন সপ্তাহে একদিন। সপ্তাহে কয়দিন? একদিন। নাম্বার 2, প্রতিদিন ন্যূনতম 5 জনকে টিম প্যাকেজ নেওয়ার জন্য দাওয়াত দেওয়া, প্রতিদিন ন্যূনতম 5 জনের সাথে সম্পর্ক তৈরি করা, প্রতিদিন ন্যূনতম 5 জনের সাথে সম্পর্ক উন্নয়ন করা, প্রতিদিন ন্যূনতম 5 জনের সাথে সম্পর্ক মজবুত করা। এগুলো আলোচনা আসবে, মজবুত কাকে বলে, উন্নয়ন কাকে বলে। প্রতিদিনের কাজের শিডিউল ও পর্যবেক্ষণে ধারাবাহিকতা বজায় রাখা, হ্যাঁ, এ হচ্ছে প্রতিদিনের কাজ। ঠিক আছে, হ্যাঁ, এটা দেওয়া হবে, সমস্যা নেই। দিন শেষে শিডিউল পর্যবেক্ষণের নিয়ম। দিন শেষে শিডিউল পর্যবেক্ষণ কিভাবে করবেন? কাজের শিডিউল পর্যবেক্ষণ করা, তারপর অতিবাহিত সময় পর্যবেক্ষণ। এই যে অতিবাহিত সময় মানে এই যে সারা দিনে আপনার 8 ঘন্টা সময় গেল, এর মধ্যে কত ঘন্টা সময় কাজে লাগছে, কত ঘন্টা সময় কাজে লাগাইতে পারেননি, এই বিষয়গুলো আপনাকে একটু ইয়ে করতে হবে। পজিটিভ রেজাল্টের কারণ খুঁজে বের, মানে পজিটিভ রেজাল্টটা কিভাবে আসলো, কেন আসলো, এইটার কারণ খুঁজে বের করবেন। তারপরে কি করবেন? নেগেটিভ রেজাল্টের কারণ খুঁজে বের করা, মানে পজিটিভ রেজাল্ট কেন আসলো, আবার নেগেটিভ রেজাল্টটা কেন আসলো। দিন শেষে রাত্রে অন্তত 1 ঘন্টা এগুলোর জন্য সময় দিতে হবে। কত ঘন্টা? 1 ঘন্টা। তারপরে কি করতে হবে? শিডিউল কমপ্লিট করতে না পারার কারণ খুঁজে বের করা। এই যে আপনি 20টা শিডিউল তৈরি করলেন কিন্তু শিডিউল কমপ্লিট করতে মাত্র 10টা, বাকি 10টা শিডিউল কেন কমপ্লিট করতে পারেননি এটার কারণ কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। কি বুঝতে পারছেন? তারপরে কি করতে হবে? 6 নাম্বার, নেগেটিভ রেজাল্টের ক্যাটাগরি পর্যবেক্ষণ করা। নেগেটিভ রেজাল্ট আসছে, ঠিক আছে, ক্যাটাগরিটা কে কত ডেঞ্জারাস নেগেটিভ, কে কত নরমাল নেগেটিভ, কিছু আছে না ভাই, ঠিক আছে বুঝে দেখি। আবার কিন্তু ভাই তুমি এটা করা ঠিক আছে, আর বলে হাবাল ভাই এই ভুয়া। মানে নেগেটিভের তো একটা ধারা আছে, এই ধারাগুলো আপনাকে একটা ডিজাইন করতে হবে যে কে কত ধারা নেগেটিভ, সেই অনুযায়ী আবার ফলো আপ দিতে হবে, সেই অনুযায়ী কি দিতে হবে, ফলো আপ দিতে হবে। তারপর যেটা করতে হবে কি,
ফেল মেথড পর্যবেক্ষণ করা। ফেল মেথড কি মেথড বলেন তো? ফেল মেথড। ফার্স্ট অ্যাটেম্প্ট ইন লার্নিং। ফেল মানে কোনো ফেল না, এটা জাস্ট আমার শিক্ষার প্রথম ধাপটাই অতিক্রম হলো। আপনি সারাদিন পরিশ্রম করেছেন, ফেল হইতেই পারে, কিন্তু এই ফেলকে ফেল মনে করা যাবে না। এই ফেলটা এক সময় আপনাকে কি করবে? বিজয়ের মঞ্চে দাঁড় করাবে ইনশাআল্লাহ। আরেকটা বিষয় মনে রাখবেন, সবচেয়ে বড় সফলতা ওই ব্যক্তির আসবে যিনি সবচেয়ে বেশি ব্যর্থতা হয়েছেন। প্রতিটা কাজে আপনি সফল হবেন, প্রতিটা দাওয়াতে আপনার লোক দাওয়াত গ্রহণ করবেই, এই মানসিকতা সম্পূর্ণ আপনার রং করেছে। পৃথিবীতে যারাই সবচেয়ে বড় শ্রেষ্ঠ সফলতা অর্জন করেছেন তাদের সবচেয়ে বেশি ব্যর্থতা আসছে, এই জন্য তাদের সফলতা বেশি আসছে। এই জন্য অলওয়েজ আমরা ফেল মেথডটাকে মাথায় রাখবো। কি মেথড? ফেল মেথড। যখন আপনি দেখবেন যে একজন আপনাকে না করে দিয়েছে, আসে নাই, গুরুত্ব দেয় নাই, টিম ছোটাছুটি করতেছে, টিম উল্টাপাল্টা করতেছে, মডার্ন ছেড়ে অন্য কোম্পানিতে চলে গেছে, আপনি হতাশ হবেন। আপনি ধরে নেবেন যে একটা ফেল আপনার সামনে হাজির হওয়া মানে আরো 3টা সাকসেস আপনার জন্য অপেক্ষা করতেছে, যদি আপনি ধৈর্যের সাথে লেগে থাকতে পারেন। কি প্রশ্ন আছে ইনশাআল্লাহ? তাহলে আমরা প্রতিদিন পর্যবেক্ষণ করব ফেল মেথড নিয়ে, রাজি? তারপর যেটা আমাদের করতে হবে স্টপ মেথড পর্যবেক্ষণ করা। কি মেথড? এটার ব্যাখ্যা অনেক সময় লাগবে, আপাতত এটা নোট করে রাখবেন যে এটার ব্যাখ্যা আমি দিচ্ছি আপনাদের। স্টপ মেথড পর্যবেক্ষণ করা, তারপর হচ্ছে পরের দিনের শিডিউল ফাইনাল করা। কি দিনে বলেন তো? পরের দিনের শিডিউল ফাইনাল করতে হবে যে পরের দিন আপনার কাজ কি, কি করবেন না করবেন। পরের দিন শিডিউল কমপ্লিট না করে আপনি কিন্তু ঘুমাবেন না। কি রাজি আছেন ইনশাআল্লাহ? তারপরে দিন শেষে শিডিউল পর্যবেক্ষণের নিয়ম আবার বলতেছি। কাজের শিডিউল পর্যবেক্ষণ করা, অতিবাহিত সময়ের পর্যবেক্ষণ করা, পজিটিভ রেজাল্ট কারণ খুঁজে বের করা, নেগেটিভ রেজাল্ট কারণ খুঁজে বের করা, শিডিউল কমপ্লিট করতে না পারার কারণ খুঁজে বের করা। দিন শেষে শিডিউল পর্যবেক্ষণের 6 নম্বর হচ্ছে নেগেটিভ রেজাল্টের ক্যাটাগরি পর্যবেক্ষণ করা, ফেল মেথড পর্যবেক্ষণ করা, স্টপ মেথড পর্যবেক্ষণ করা। এটা একটু পরে আমাকে বলবেন, আমি এটার ব্যাখ্যা সময় লাগবে এজন্য এটা দিলাম না, পরে দেব। কিন্তু এটা নোট করে রাখবেন, এটা পরে জানাবো। পরের দিনে শিডিউল তৈরি করে ঘুমান। ক্লিয়ার? তাহলে শিডিউলের সিস্টেম বুঝতে পারছেন সবাই? স্যার এটা আরেকবার দেখান। স্যার এগুলো একটু লিখতে হবে। করোনার কারণে লকডাউন পরিস্থিতিতে যে সকল কার্যক্রম চালিয়ে যাওয়া জরুরি। 1 নম্বর হচ্ছে সম্পর্ক তৈরি করা, পোস্টপেড কাস্টমার, সদস্য, স্টকিস্ট, কর্মী, লিডার, ম্যানেজমেন্ট এদের সাথে। 2 নম্বর হচ্ছে সম্পর্ক উন্নয়ন করা, পোস্টপেড কাস্টমার, সদস্য, স্টকিস্ট, কর্মী, লিডার, ম্যানেজমেন্ট। 3 নম্বর হচ্ছে সম্পর্ক মজবুত করা, পোস্টপেড কাস্টমার, সদস্য, স্টকিস্ট, কর্মী, লিডার, ম্যানেজমেন্ট। 4 নম্বর হচ্ছে পোস্টপেডিং করা, 5 নম্বর হচ্ছে কাস্টমার ফলো আপ করা, 6 নম্বর হচ্ছে কাস্টমার ইনভাইট করা, 7 নম্বর হচ্ছে সদস্য তৈরি করা, 8 নম্বর হচ্ছে সদস্য ফলো আপ করা, 9 নম্বর হচ্ছে কর্মী তৈরি করা, 10 নম্বর হচ্ছে কর্মী ফলো আপ দেওয়া। ক্লিয়ার? স্ট্র্যাটেজি বাস্তবায়ন করা, স্ট্র্যাটেজি বাস্তবায়ন করানো, একটা হচ্ছে নিজে করা, একটা অন্যজনকে দিয়ে করানো। গ্রুপ মিটিং বাস্তবায়ন করা, গ্রুপ মিটিং এমডিটি কোর্স করানো। ক্লিয়ার? এমডিটি কোর্স বাস্তবায়ন করানো, জটিকা বাস্তবায়ন করা, জটিকা বাস্তবায়ন করা। একটা হলো নিজে করা, আর একটা হলো কি করানো। তারপরে কি গ্রুপ মিটিং বাস্তবায়ন করা। ক্লিয়ার? লাইভ মিটিং করা। কি মিটিং করা? লাইভ মিটিং করা, লাইভ মিটিং বাস্তবায়ন করা। ওকে, এই হচ্ছে পিএমডিটি কোর্স করানো, পিএমডিটি কোর্স বাস্তবায়ন করানো। হ্যাঁ, তারপরে স্পেশাল ব্যাচকে সরাসরি ফলো আপ দেওয়া, তারপর কি স্পেশাল ব্যাচকে মোবাইলে ফলো আপ দেওয়া, প্রতিদিন ন্যূনতম 2 ঘন্টা পরিকল্পনার সময় ব্যয় করা। ক্লিয়ার? প্রতিদিনের কাজে রিপোর্ট অফিসিয়াল মেসেজে দাও বা লিডারকে দাও। এই হচ্ছে করোনা চলাকালীন আমাদের কিছু কাজ। এখানে দেখবেন 26টা কাজের মধ্যে একটা কাজও অনেক গ্যাদারিংয়ের কোনো কাজ নেই। যতগুলো কাজ বলছে এগুলো সব আপনি ঘরে বসে করতে পারবেন, শুধু জটিকাটা ওপেন করতে হবে। জটিকাতেও কিন্তু 5 জন 6 জনের সাথে করতে পারবেন। তো আমি এই কাজগুলো আরো বিশ্লেষণ দেব, মানে এগুলো আপনাদেরকে জাস্ট একটু নক করছি এই জন্য যে আপনাদেরকে একটু মানে সূচিপত্র দিলাম, কিন্তু আপনারা যতটুকু টেনে টেনে গেলাম কি মনে হলো এগুলো আমাদের একটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাওয়া দরকার আছে না?
আমরা অনেকে করোনার অজুহাত দিয়ে লকডাউন, আবার আগামীতে লকডাউন আসতে পারে না? যদি করোনার পরিস্থিতি অনেক ব্যাপক ঘটে যায়, তাহলে আমরা ফলো আপ দেওয়ার পরে আপনি যাতে এই কথা না বলেন যে ভাই লকডাউন এই জন্য কাজ করতে হবে। লকডাউন চলাকালীন 26 প্রকারের কাজ আছে, 26 প্রকারের। ইয়েস কি চলাকালীন? কথা বলেন, কি চলাকালীন? কঠিন থেকে কঠিনতম লকডাউন চলতেছে, তারপরে আপনি 26 রকমের কাজ করার সুযোগ আছে। এবং ওই কাজগুলো যদি আমরা জানতে পারি, যতই লকডাউন হোক আমাদের কাজ কি বন্ধ হবে? কথা বলেন, বন্ধ হবে? এগুলো আমাদের জানা দরকার আছে না? জাস্ট এগুলো আপনাদেরকে একটু হালকা কাজ দিলাম, এগুলো আমরা আপনাদেরকে পরবর্তীতে এই 3 দিনের মধ্যে আরো ডিটেইলস আলোচনা করব ইনশাআল্লাহ।